হ্যালো টেকজুবার জনগণ, কেমন আছেন সবাই? আমাদের হাতে আজকে কি দেখতে পাচ্ছেন? Oppo Reno 13 Pro 5G, Oppo 2025 সালের নাম্বার সিরিজের মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইস এটা। আজকে আমরা এই প্রোডাক্টের আনবক্সিং দেখবো, ফার্স্ট ইমপ্রেশন দেখবো। বাংলাদেশে কিন্তু 2-3 দিন আগে মার্কেটে চলে আসছে, আসার পরে কিন্তু আকাশচুম্বী প্রাইস ছিল, এখনও যে অনেকটা কমেছে সেরকম না, আজকেও প্রাইসটা অনেকটাই বেশি। আজকে কিন্তু আপনাদেরকে শেষে প্রাইস নিয়ে একটা ধারণা দিয়ে দিব, পাশাপাশি কিন্তু ডিসকাস করবো যে এই প্রোডাক্টটা আসলে ভ্যালু ফর মানি কিনা, কেনা কতটুকু যৌক্তিক হবে সবকিছুই। তো আমরা কিন্তু চলে যাবো এখন আনবক্সিং এ যাওয়ার আগে আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে রাফসান টেলিকম, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 88। সেখানে গেলে কিন্তু এরকম Reno 13 Pro 5Gর মতো Reno 13, Realme, Redmi সব ধরনের লেটেস্ট ডিভাইসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে তাদের দোকানের ঠিকানা, পাশাপাশি ওয়েবসাইটের লিঙ্ক, পাশাপাশি ফেসবুকের লিঙ্ক সবকিছু দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি এবং দেখি আজকে Reno 13 Pro 5Gটা কেমন করেছে। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো ফাইনালি উই হ্যাভ Oppo Reno 13 Pro। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বক্স, বাটারফ্লাই এফেক্ট বক্সের উপর আমরা দেখতে পাচ্ছি। বাকি কিন্তু হচ্ছে গতবারের মতো সেম বক্সের ডিজাইন। খুললেই আমরা সবার আগে দেখতে পারবো অপ্পোর প্রিমিয়াম লোগো, রাখলাম সাইডে এটা। তারপরে দেখবো হচ্ছে ভিতরে কি আছে। ভিতরে আছে হচ্ছে ডিভাইসটা আমরা সাইডে রাখলাম। তারপর আমরা ভিতরে দেখবো হচ্ছে সিম ইজেক্টর পিন রাখা আছে, মানে সিম ইজেক্টর পিনের জন্য কিন্তু আলাদা জায়গা দেওয়া হয়েছে এবার। পাশাপাশি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চার্জার, যেটি একটি 80 ওয়াট চার্জার, মোটামুটি অনেক ফাস্ট বলা যায়। পাশাপাশি ইউএসবি টাইপ A টু টাইপ C কেবল। চার্জার নিয়ে বিস্তারিত কথা আমরা পরবর্তীতে বলবো। আমরা আরেকটা পোর্শনে চলে আসবো, যেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডকুমেন্টেশন, স্টিকার্স এন্ড কেসটা কিন্তু সিলিকন কেস, মোটামুটি অনেকদিন আপনারা ইউজ করতে পারবেন। তো এগুলো সবকিছু আমরা সাইডে রাখলাম, চলে আসি হচ্ছে ডিভাইসটাতে। সো দিস ইজ Oppo Reno 13 Pro 5G। জাস্ট লুক এট দিস কালার। পিছনে কিন্তু পুরোপুরি স্যাটিন ফিনিশ, একদম ম্যাট ফিনিশ বলা যায়। উপরের পোর্শনটা গ্লাস ঠিকই, বাট মাঝখানে এবং নিচের দিকে কিন্তু আমরা স্যাটিন ফিনিশ দেখতে পাচ্ছি। একদমই প্রিমিয়াম অ্যাস্থেটিক ফিল দেয় এই ফোনটার পিছনে হাত দিলেই। কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট তো পরেই না। পাশাপাশি সাইডের যে ফ্রেম সেটা কিন্তু পুরোপুরি মেটাল ব্যবহার করা হয়েছে। একদম পিছনে কিন্তু iPhone 16 Proর যে ফিনিশ, সাইডে যে টাইটানিয়াম ফিনিশ আইফোনের, পাশাপাশি পিছনে যে একটা সিরামিক ফিনিশ আমরা পাই, সেম কোয়ালিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইমপ্রেসিভ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিল পাচ্ছি। তো চলে যাওয়া যাক এখন ডিজাইন আর স্পেসিফিকেশনে। Reno 13 Proর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.83 ইঞ্চির ডিসপ্লে হচ্ছে এই ফোনটার, পাশাপাশি 7.6 মিলিমিটারের থিকনেস অ্যান্ড 195 গ্রামের ভর ব্যবহার করা আছে এই ফোনটাতে। মোটামুটি লাইট ওয়েট বলা যায়, অনেক ভারী আমি বলবো না, তবে অনেক বেশি পাতলা এই ফোনটা। হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিল হচ্ছিল, বিকজ সামনে কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনারা হচ্ছে পুরোপুরি কার্ভও না, একদম ফ্ল্যাটও না, একদম হচ্ছে প্রিমিয়াম ফিলটা পাবেন। অ্যান্ড পিছনে কিন্তু সিরামিক ফিনিশ, সাইডের যে মেটাল, সবকিছু মিলিয়ে কিন্তু ডিজাইনটা একদম অতুলনীয়। এবারে ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, টিপিক্যাল Oppo Reno সিরিজের ডিজাইন থেকে কিছুটা আলাদা। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এখানে সবকিছু অ্যাভেলেবল পাচ্ছিলাম। লেফট সাইডে পাচ্ছিলাম ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা, পাশাপাশি ইউএসবি টাইপ C পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করা যায়। মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই। পাশাপাশি রাইট সাইডে আসলে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন, আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা আছে। আর এই ফোনটার ফিঙ্গারপ্রিন্টের পজিশন হচ্ছে ডিসপ্লেতে, তবে যাদের হাত একটু ছোট তাদের কিন্তু একটু প্রবলেম হবে, কারণ ডিসপ্লেটা বড় সাইজ, নিচের দিকে রিচ করা যাচ্ছিল না। যেমন আমার হাত একটু ছোট, আমি কিন্তু নিচের দিকে রিচ করতে পারছিলাম না, যেটা হচ্ছে একটু প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করছিল। তাছাড়া কিন্তু টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি কিন্তু আমরা খেয়াল করি নাই, আদারওয়াইজ ঠিকঠাক আছে ফিঙ্গারপ্রিন্ট। তো লেফট সাইডে আসলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন নাই। আপার সাইডে আমরা আসলে দেখতে পারবো সেকেন্ডারি স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর হচ্ছে IR ব্লাস্টার। মোটামুটি পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে সবকিছুই অ্যাভেলেবল ছিল। তো কথা বলা যাক Reno 13 Pro ডিসপ্লে সেকশন নিয়ে। 6.83 ইঞ্চি একটি বড় সড়ো ডিসপ্লে ফোনটাতে ব্যবহার করা আছে, যেটি একটি AMOLED 1.5K রেজোলিউশন ওয়ালা কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটি কিন্তু 120 হার্জ এর রিফ্রেশের সাপোর্ট করে থাকে, অ্যাডাপটিভ আর কি 30, 60, 90 তে আর কি আপস এন্ড ডাউন হবে। পাশাপাশি কিন্তু HDR10+ কে সাপোর্ট করে থাকে, ডলবি ভিশন কে সাপোর্ট করে থাকে, 1 বিলিয়ন কালারস अवेलेबल আছে এই ফোনটাতে। এন্ড এই ফোনটার HBM 1200 নিটস এর, মানে হাই ব্রাইটনেস মোড, যেটা পিক ব্রাইটনেস এর কথা স্পেসিফিকলি বলা নাই। আর রিয়েল টাইম এক্সপেরিয়েন্স এর কথা যদি বলি, তাহলে কিন্তু মোটামুটি ভিজিবল ছিল, আলোতে গিয়ে কোনো রকম প্রবলেম হচ্ছিল না। সূর্যের নিচে আমরা সরাসরি ইউজ করে দেখেছি, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। কোয়াড কার্ভ হওয়ার কারণে কিন্তু মোটামুটি বেজেলটাও একদম কম বোঝা যায়, একদমই প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাচ্ছিলাম আমরা হচ্ছে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে। কালার কিন্তু কিছুটা বুস্টেড ছিল ডিসপ্লেতে, অপ্পোতে যেরকম থাকে সেরকমই আমরা পাচ্ছি, ন্যাচারাল টোন থেকে একটু বুস্টেড। পাশাপাশি প্রোটেকশনের কথা যদি বলি, তাহলে গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে এই ফোনটাতে, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে যথেষ্ট শক্তপোক্ত। যারা মূলত নেটফ্লিক্স অ্যান্ড হচ্ছে
ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট আছে, সেক্ষেত্রে HDR স্ট্রিমিং আপনারা করতে পারবেন। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে আমার কোনো রকম অভিযোগ নাই, ডিসপ্লে কিন্তু যথেষ্ট ডিসেন্ট ছিল এবং গতবারের থেকে ইমপ্রুভও বটে। সো লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। অপোর সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশন আমরা আসলে দেখতে পারবো ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যার মেইন মেগাপিক্সেল হচ্ছে প্রথম ক্যামেরাটা যেটা সেটা 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি টেলিফোটো লেন্স সেটাও 50 মেগাপিক্সেলের এবং থার্ড আলট্রাওয়াইড সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরা সেন্সর হচ্ছে সনির IMX890 সেন্সর, যে টেলিফোটো লেন্স 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড যেটা, সেটা লেন্স হচ্ছে আইসোসেলের JN5 সেন্সর। মোটামুটি মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলতে কিন্তু আমরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করেছি এবং ছবির কালার অ্যাকুরেট ছিল যথেষ্ট। আমরা কিন্তু এর মধ্যে অনেকগুলো ছবি তুলে দেখেছি, মানে ফটোগ্রাফারদের হাতে যখন হচ্ছে রেনো সিরিজের ফোন আসে তখন তারা কিন্তু ছবি তুলতেই থাকে, এরকম একটা ব্যাপার। আমরা কিন্তু মেইন ক্যামেরা ছবি দেখছিলাম, মোটামুটি অ্যাকুরেট ছবি দিচ্ছিল, কালার প্রডিউস ঠিকঠাকভাবে করতে পারছিল, ডাইনামিক রেঞ্জের ছবিগুলো ব্যালেন্স করতে পারছিল ঠিকঠাকভাবে। তবে ইমপ্রেসিভ লেগেছে আমার পোর্ট্রেট শটে গিয়ে। পোর্ট্রেট শটে কিন্তু আপনারা হচ্ছে 3.5x এর যে জুমটা সেটাকে একদম অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারবেন। যারা মূলত প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তারাও কিন্তু করতে পারবেন। পিছনে যে অবজেক্টকে ব্লার করে দেওয়ার যে ব্যাপারটা থাকে একদমই প্রফেশনালি করতে পারছিল, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। মনে হচ্ছে একদম DSLR ক্যামেরার ছবির কোয়ালিটির মতো পাচ্ছি, অ্যাকচুয়ালি এরকম না বাট এরকম মনে হচ্ছে আর কি, যে কারো দেখলে কিন্তু ভালো লাগবে। পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ আলট্রাওয়াইড সবকিছু কিন্তু আপনার হচ্ছে অ্যাকুরেটলি ব্যালেন্স করতে পারছিল। মেইন ক্যামেরার ছবি থেকে আমার কাছে পোর্ট্রেট শট ভালো লাগছে বেশি। যারা হচ্ছে মেকআপ সমৃদ্ধ ছবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বিউটিফিকেশনের অপশনও রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে ছবি তুলতে পারবেন। মোর অপশনে গেলে বিভিন্ন ধরনের অপশন আছে, স্লো মোশন আছে, প্যানোরামা আছে, পাশাপাশি টাইম ল্যাপস আছে, সেগুলো আপনারা কিন্তু চাইলে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। তো মোটামুটি আমি কিন্তু ক্যামেরা নিয়ে সন্তুষ্ট, পিছনের ক্যামেরা স্পেশালি। আর ভিডিও সেকশনে যদি আসে তাহলে কিন্তু থ্যাঙ্কফুলি 4K + 60 FPS আমরা পাচ্ছি। ইভেন আমরা কিন্তু ভিডিও করে দেখেছি একদম স্টেবল ভিডিও পাচ্ছি, OS থাকার কারণে কিন্তু কোনো রকম স্টেবিলিটির আনব্যালেন্সড হয় নাই। পাশাপাশি কিন্তু একদম শার্প অ্যাকুরেট, যারা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, ব্লগ করতে যাচ্ছেন, তারাও কিন্তু এই ফোনটাতে খুব ইজিলি করতে পারবেন। আর সেলফি লাভারদের জন্য সুখবর, এই ফোনটাতে সেলফিতে কিন্তু ব্যবহার করা 50 মেগাপিক্সেলের JN5 সেন্সর, সেম সেন্সরটাই ব্যবহার করা এখানে আছে। সেলফিতে কিন্তু সেম আমরা ভালো কোয়ালিটি ছবি পাচ্ছিলাম, শার্প ছবি পাচ্ছিলাম, কালার প্রডিউস করতেছিল খুব ভালোভাবেই, কোনো রকম ল্যাকিংস আমরা দেখিনি। পোর্ট্রেটও কিন্তু ঠিকঠাকভাবে ধরে রাখতে পারতেছিল, কালার ব্যালেন্স করতে পারতেছিল, পোর্ট্রেট শটে যে সাবজেক্টকে রেখে অবজেক্ট ব্লারের ব্যাপারটা সেটাও ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারতেছিল। সারপ্রাইজিংলি 4K + 60 FPS আমরা পাচ্ছি, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না সেলফিতে 4K + 60 FPS। এন্ড ক্যামেরার কথা যদি বলি ওভারঅল আমার কাছে কিন্তু ভালো লাগছে ভাই। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স সেকশন। যদিও Oppo Reno সিরিজ কখনোই পারফরমেন্সের জন্য না ওইভাবে, তবে এইবার কিন্তু গত Reno 12 থেকে অলমোস্ট ডাবল লেভেলের পারফরমেন্সে জাম্প করেছে। গতবার কিন্তু হচ্ছে Dimensity 7 সিরিজের কোনো একটা প্রসেসর ছিল যেটা কিন্তু ওইভাবে পাওয়ার এফিশিয়েন্ট ছিল না, মোটামুটি মানে একদম কাস্টমারের বলদ বানাই দিছে এক কথা বলতে গেলে। তো এইবার কিন্তু Oppo এই ভুলটার করে নাই, এবার কিন্তু হচ্ছে অনেক রিভিউ টিভির পরে কিন্তু হচ্ছে Oppo নিজেদেরকে ইমপ্রুভ করছে। এখানে কিন্তু Dimensity 8350 এর একটি 4nm বেস প্রসেসর দিয়েছে, যেটা কিন্তু Qualcomm Snapdragon 8 Gen 1 থেকে বেটার আর 8 Gen 2 থেকে সামান্য নিচে আর কি। আর এই প্রসেসরটা কিন্তু বেশি দিন হয়নি মার্কেটে আসছে, মোটামুটি বলা যায় যে হচ্ছে ওয়েল টেস্টেড প্রসেসর। পাবজি সহ বিভিন্ন গেমস একদম স্মুথলি রান করছিল, আমরা কিন্তু পাবজিতে 90 FPS পাচ্ছিলাম, কল অফ ডিউটি খেলে দেখেছি, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি। বড় বড় গেমসের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি। এবং একটা বিষয় হচ্ছে লক্ষ্য করেছি 1-1.5 ঘন্টা গেমিং করার পরেও কিন্তু ফোনটা ওইভাবে হিট জেনারেট করছিল না, যেটা এক্সপেক্টেড Oppo থেকে, যে না বেশি প্রেশার ক্রিয়েট করলে হিট জেনারেট হবে, ল্যাগ দিবে, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবো, ওইরকম ভাবে আমরা কেমন কিছু লক্ষ্য করিনি। এবার যদি OS নিয়ে কথা বলি, ColorOS ভার্সন 15 পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সন 15 ব্যবহার করা আছে এই ফোনটাতে, অবশ্যই ভালো বিষয়। অ্যান্ড্রয়েড ভার্সন 15 আমরা পাচ্ছি একদম লেটেস্ট ভার্সন যেটা। তো মোটামুটি কোম্পানি ক্লেম করতেছে 3 বছরের মেজর আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে, তার মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনারা আপডেট এখানে পাবেন। এন্ড আমরা জানি ColorOS কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার থাকে, ইউজিং এক্সপিরিয়েন্স অনেক ভালো, তবে অনেক বেশি ব্লোটওয়্যার থাকে এটার মধ্যে, যেটা একটা বড় প্রবলেম। তবে আপনারা ফোন যখন সেট আপ করবেন তখন হচ্ছে আনসিলেক্ট করেও কিন্তু আপনারা হচ্ছে ব্লোটওয়্যারগুলো একদম রিমুভ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আমরা যখন প্রোডাক্ট কিনবেন তখন দোকানদারকে বললেই হবে যে ভাই আমাকে হচ্ছে প্রি ইনস্টল অ্যাপগুলো হচ্ছে আনসিলেক্ট করে দেন, তাহলে সে আপনাকে করে দিবে, কোনো সমস্যা নাই। তাছাড়া কিন্তু ফোনটাতে ব্যবহার করা আছে UFS 3.1 স্টোরেজ টাইপ, পাশাপাশি LPDDR5X হচ্ছে র্যাম টাইপ। এখানে 4.1 দিলে ভাই কি ক্ষতি হইতো আমি জানতাম না, যেহেতু LPDDR5X দিছেনি 4.1ই দিতেন, কোনো সমস্যা আসিল না। যাই হোক কোম্পানি দিছে 3.1। আর এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 12GB থেকে স্টার্টেড, 12/256, 12/512, 1TB পর্যন্ত হয়ে থাকে। তো এটা বাংলাদেশে আসে না, 12/256 পর্যন্ত আমরা মোটামুটি সবাই পারচেস করে থাকি। তো পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অ্যাভারেজলি এবার অনেকটা ইমপ্রুভ হয়েছে, তো আপনি চাইলে পারফরমেন্সের জন্য এই ফোনটা চাইলে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত আপনাদেরকে এই ফোনটার ফুল স্পেসিফিকেশনস, পারফরমেন্স সেগুলো নিয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন কিন্তু চলে আসবো Reno 13 Pro 5Gর আপডেট প্রাইজিং সেগমেন্টে, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ এন্ড চার্জিং ব্যাকআপ সেগমেন্টে, যেটা আমাদের লাস্ট সেগমেন্ট বরাবরের মতোই থাকে।
এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 5800 mAh এর একটি বিগ ব্যাটারি, মোটামুটি গতবারের থেকে বলা যায় অনেকটা ইনক্রিজ হয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি 80 ওয়াটের চার্জার, যেটা কিন্তু মানে ঠিকঠাক আছে। 2025 সালে কিন্তু মোটামুটি সব কোম্পানি কিন্তু চার্জিং স্পিড কমিয়ে চার্জিং ব্যাকআপের উপরে বেশি কাজ করতেছে, যে কম্বিনেশনটা কিন্তু আমি পার্সোনালি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন চার্জিং স্পিড থেকে। তো এখানে কিন্তু আমরা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, 5800 mAh এর ব্যাটারি কিন্তু আমরা যতটুকু চালিয়েছি 1.5 দিনের মতো মোটামুটি কিন্তু হচ্ছে রেগুলার ইউজের ব্যাকআপ পেয়েছি। পাশাপাশি যারা গেমার্স আছেন তাদের জন্য বলতে চাই, এই ফোনটা কিন্তু গেমিং এর ক্ষেত্রে ভালো পারফর্ম করেছে, যার কারণে কিন্তু 7 থেকে 8 ঘন্টার একটা বড় ধরনের স্ক্রিন টাইম আমরা হেভি ইউজের পরও পেয়ে গিয়েছি। আর যদি চার্জিং ব্যাকআপের কথা বলি, 80 ওয়াটের যে চার্জারটা ব্যবহার করা আছে সেটাতে চার্জ করতে সময় লাগে 30 থেকে 35 মিনিট, বাট কোনো সময় 40 মিনিটও লেগেছে। সেটা ভোল্টেজের উপরে নির্ভর করে, আপনি কিরকম লাইন ইউজ করতেছেন সেটার উপর অনেক সময় অনেক কিছু নির্ভর করে থাকে। প্রাইস সেগমেন্ট অনুযায়ী কি আসলে এটা ঠিকঠাক আছে কিনা? Oppo Reno 13 Pro 12/256GB আজকের স্টার্টিং প্রাইস হচ্ছে 65,000 টাকা, যেটা আপনারা হচ্ছে কিছু ডিসকাউন্ট করে কিন্তু 64,500 টাকার মধ্যে পেয়ে যাবেন 12/256GB আপডেট প্রাইস। কিন্তু এটার প্রাইসটা কিন্তু কয়েকদিন পরে কিছুটা ড্রপ হবে, অবশ্যই ড্রপ হবে, তখন কিন্তু আমি সাজেস্ট করব আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে এই ভিডিওর বেস্ট পার্ট আপনার কোনটা লেগেছে এবং কোনটা আপনার কাছে খারাপ লেগেছে। পাশাপাশি কিন্তু এরকম লেটেস্ট ভিডিও 2025 সালে কিন্তু আমরা আরো আনবক্সিং আনবো, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায়। তো মোটামুটি এই ছিল ভিডিও, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।